স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর, মাত্র 8 কার্য দিবসে শুনানি শেষ। রাজুকের তৃতীয় শ্রেণীর কর্মচারী শফিউল্লাহর কোটি কোটি টাকার সম্পদ, 7 বছরে 16 বার বিদেশ ভ্রমণ। টানা তৃতীয় দিন বাজারে কমেছে পেঁয়াজের দাম, চলছে অভিযান। ভারত থেকে আমদানির 60% নষ্ট। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও মানহানির 4 মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ আপিলেও বহাল। এবং করোনা ভয় কমায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, মেঝে বারান্দায় চিকিৎসা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বিরোধী সংবাদ দুপুরের শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। মাত্র 8 কার্য দিবসে শুনানি শেষে 28 সেপ্টেম্বর রায় হতে যাচ্ছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জানান, স্পর্শকাতর মামলা হওয়ায় সবার সহযোগিতায় নিয়ম অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি শেষ করেছেন বিচারক। আজ রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালতে হাজির করা হয় আসামি শাহেদকে। এর আগে গত 17 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষে এই মামলায় শাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানায়। এই মামলায় মোট 11 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গত 15 জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার হয়। উত্তরা পশ্চিম থানায় মামলা করে ডিবি। এতিমখানায় বড় হলেও এখন কয়েক কোটি টাকার মালিক, চলেন দেহরক্ষী নিয়ে। পরিবার নিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে 7 বছরে ভ্রমণ করেছেন 16 বার। এ কাহিনী রাজুকের তৃতীয় শ্রেণীর কর্মচারী শফিউল্লাহ বাবুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শফিউল্লাহ বাবু 2001 সালে মাত্র 1875 টাকা বেতনে অস্থায়ী কর্মচারী হিসেবে যোগ দেন রাজুকে। চাকরির 3 বছরের মাথায় নানা অনিয়মের দায়ে চাকরি হারান। পরে মামলা করে 5 বছরের মাথায় ফেরেন কর্মস্থলে। গত বছর পদোন্নতি পেয়ে রেখাকার হিসেবে চাকরিতে স্থায়ী হন বাবু। নিয়মিত অফিস না করার অভিযোগও আছে বাবুর বিরুদ্ধে। এর সত্যতা খুঁজতে গত সপ্তাহের এক কর্মদিবসে সকাল থেকেই রাজুক কার্যালয় খোঁজ রাখে ইন্ডিপেন্ডেন্ট টিম। দুপুর গড়ালেও তার খোঁজ মেলেনি। পরে জানা যায় মহাখালীর আঞ্চলিক কার্যালয়ে আছেন তিনি। আজকে আসেনি। অথচ বাবুকে মোবাইলে ফোন করা হলে জানান তিনি রাজুকের মতিঝিল কার্যালয়ে আছেন। আপনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছিলাম। আপনি কয়তলায় আছেন? আপনি ঠিক এই সময়ে তার ব্যবহৃত টয়োটা প্রিমিও গাড়িটি পাওয়া যায় মহাখালীতে। সেখানে দেহরক্ষী হানিফ জানান বাবুর ব্যবহারের গাড়ি কেনা হয়েছে তার শ্বশুরের নামে। এটা তো বাবুর গাড়ি না, ওনার শ্বশুরের গাড়ি। আচ্ছা আচ্ছা, উনি তো এই গাড়িতে ব্যবহার করেন নাকি? মাঝে মধ্যে করেন। ওনার সঙ্গেই থাকেন আপনি? না, ওনার সব টুকটাক কাজ টাজ করি আর কি। মিরপুরের পীরেরবাগ এলাকায় এই 10 তলা বাড়ির মালিক বাবু ও তার স্ত্রী। তবে তিনি এখনও টিনশেড বাড়ি হিসেবে ট্যাক্স দেন সিটি কর্পোরেশনে। এর ঠিক পাশের বাড়িতেও স্ত্রীর নামে রয়েছে একটি ফ্ল্যাট। এটা আমি যখন চাকরি চলে যাই 2004-এ, তখন আমি ব্যবসা করছি, আমার ডেইরি ফার্ম আছে। 2011 সালে মেয়ে অপসরার নামে খোলেন অপসরা হোমস লিমিটেড কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক বাবুর স্ত্রী কুলসুমি আক্তার লিজা। এই কোম্পানির সব শেয়ার বাবুর স্ত্রী, শ্বশুর আর ভাইয়ের নামে। না, আমার শেয়ার ছিল, ওই তো শেয়ার নিয়ে আসছি ঈদের আগে। 200-300 আগে বল আছে। জি জি। তাদের পিছনে আপনারা লাগেন না। মালিক মিয়ার কয় টাকা হয়েছে রাজুকে চাকরি করে, আপনি এটাও দেখছেন। মিরপুরের পীরেরবাগ এলাকায় এই 8 তলা বাড়িটি করেছে অপসরা হোমস, যার সাইনবোর্ডে আছে বাবুর স্ত্রীর নাম, যদিও তার স্ত্রী একজন সাধারণ গৃহিণী। এছাড়া মধ্য পীরেরবাগে এই বাড়িটিও করা হয়েছে অপসরা হোমসের মাধ্যমে।
খোঁজ নিতে গেলে আসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেখে নেয়ার হুমকি। আর শেওড়াপাড়ায় এই বাড়িটিও করা হয়েছে একই কোম্পানির মাধ্যমে। বাবুর পাসপোর্টে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। 7 বছরে 16 বার বিদেশ ভ্রমণে গেলেও রাজুকের অনুমতি নিয়েছেন মাত্র একবার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে একটি গরুর খামার আছে তার, যা তদারকি করছেন বাবুর বড় ভাই। এই ফার্মটা আমার ছোট ভাইয়ের বাবুর। এতিমখানায় বড় হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বাবু। তবে শিক্ষকরা বলছেন সেখান থেকে তিনি দিয়েছেন এসএসসি পরীক্ষা। উনি এখান থেকে এসএসসি পাস করে উনি গেছেন। বাবুর ব্যাপারে গৃহায়ণ মন্ত্রীর কাছে লিখিত অভিযোগও গেছে। তবে রাজুক চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও বাবু প্রসঙ্গে কথা বলতে রাজি হননি কেউ। ফোনে কথা বললেও ক্যামেরার সামনে আসেননি বাবু নিজেও। আমি সামনাসামনি ইন্টারভিউ দিতে রাজি না, প্লিজ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় পেঁয়াজ আসার কারণে পাইকারি ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম। টানা 3 দিন ধরে পাইকারি বাজারে কমলো এখন দেশি পেঁয়াজের দাম। একদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম 10 টাকা কমেছে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকায়, খুচরায় 80 টাকায় বিক্রি হচ্ছে। 2 দিন আগে যা ছিল 100 টাকারও বেশি। আর বর্তমানে আমদানি করা পেঁয়াজের পাইকারিতে প্রতি কেজির দাম 55 টাকা এবং খুচরা বাজারে 60 টাকা। রোববার বাজারে ক্রেতা কম থাকায় বিক্রি কম হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম আরও কমবে বলেও জানান ব্যবসায়ীরা। এদিকে আজও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর শ্যামবাজারে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ভোক্তা অধিকার তো সেই শুরু থেকেই সেখানে কর্মকর্তারা তারা অভিযান চালাচ্ছেন, আজকেও অভিযানে রয়েছেন। এই অভিযানের প্রভাব আসলে বাজারে কতটা কি পড়ছে? আমরা যতটুকু দেখছি ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরেই কিন্তু মূলত দাম কমছে। তাহলে এই অভিযানের আসলে ফলাফল কি? আসলে আপনি অভিযান বলেন কিংবা ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরেই বলেন, ফলাফল যেটি হচ্ছে সেটা হচ্ছে যে প্রতি কেজি পেঁয়াজে প্রায় 20 টাকার মতো দাম কমেছে গত 2-3 দিনে। এবং আমি যে এটা বলছিলাম যে আপনার কারওয়ান বাজারের কথা, যেখানে পাইকারিতে দেশি পেঁয়াজ 70 থেকে 75 এবং যেটি খুচরায় বিক্রি হচ্ছে 80 টাকার উপরে এবং বিদেশি পেঁয়াজটাও কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা দরে। কিন্তু আমি এখন আছি শ্যামবাজারে কিন্তু সেখান থেকে আরও 5 টাকা কমেই দেশি এবং বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু আজকেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে বাজার তদারকির জন্য। তবে আজকে বাজারের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে যখন দাম বৃদ্ধি পেয়েছিল তখন কিন্তু আসলে ভোক্তারা কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ কিনে এবং চাহিদা বেড়ে যায় এবং তারপরে কিন্তু দামটা বাড়তে থাকে। কিন্তু এখন দাম কিন্তু যখন কমার খবরে কিন্তু এখন বাজারে অনেকটা বিক্রি কম বলা চলে। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে শ্যামবাজারে একজন পাইকারি ব্যবসায়ী এবং আড়তদার শামসুর রহমান আছেন। আপনার কাছে আমরা জানতে চাবো যে এখন আসলে বিক্রি কেমন এবং ভারতীয় পেঁয়াজটা আসলে বাজারে আসলে দাম কি আরও কমার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, বর্তমানে আমরা আজকে 3 দিন কোনো বেচা কিনা নাই। তো গতকালকে ভারতের পেঁয়াজ যেটা ঢুকছে 54 গাড়িতে কয়েক বর্ডার মিলে, গতকালকে আমাদের যুগ্ম সচিবের সাথে আলাপ হয়েছিল যে 25,000 মেট্রিক টন পেঁয়াজ ঢুকবে। এই পেঁয়াজগুলো যদি ঢোকে বা পর্যায়ক্রমে যদি ভারত থেকে পেঁয়াজ আসে তাহলে বাজার আরও কমে আসবে। আর যদি ভারত থেকে পেঁয়াজ না আসে তাহলে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এইগুলো যদি সুষ্ঠু তদারকির মাধ্যমে বাজারে আস্তে আস্তে আসে তাহলে বাজার সেইভাবে বাড়ার কোনো সম্ভাবনা নাই। তবে বাংলাদেশে যেগুলা ইনপুটার আছে, মিয়ানমার, তুরস্ক, চীন, মিশর, পাকিস্তান থেকে যেসব পেঁয়াজ ইনপোর্ট করছে, এই ইনপোর্ট করা পেঁয়াজগুলো যদি যত দ্রুত গতিতে আমাদের দেশে আসে খালাস হবে এবং মার্কেটে বিক্রি শুরু হবে তখন বাজার আরও স্বাভাবিক হবার সম্ভাবনা আছে। যদি এই পেঁয়াজগুলো আসতে দেরি হয় বা ভারত থেকে পেঁয়াজ যদি না দেয় তাহলে বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে। তাহলে এই পেঁয়াজ আমাদের যে দেশি পেঁয়াজ আছে এটা সুষ্ঠু তদারকির মাধ্যমে যদি বাজারে আসে এবং সেইভাবে বেচা বিক্রি করা যায় তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি যেমনটি শুনছিলেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কিন্তু এখন বাজারে আছে এবং এর মধ্যে সাজ্জাদ, আমরা আপনার মাধ্যমে শ্যামবাজার যেহেতু দেশের অন্যতম বড় আড়ত এবং রাজধানীর পেঁয়াজের বাজার মূলত এই শ্যামবাজারই নিয়ন্ত্রণ করে থাকে, একটু জানতে চাইবো সেখানকার বাজার দর সম্পর্কে। আসলে প্রথমত হচ্ছে এখন কিন্তু আসলে বর্তমানে আমি এখানে যেটি দেখতে পাচ্ছি যে বিক্রি নেই বললেই চলে, বিক্রি কিন্তু নেই বললেই চলে এবং সেখানে আমি যেমনটি বলছিলাম যে কারওয়ান বাজারে কিন্তু বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ পাইকারি 70 টাকা কেজিতে, কিন্তু এখানে কিন্তু আরও 5 টাকা কম, অর্থাৎ 65 টাকা বা 65-66 এরকম দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনার আমদানি করা যে পেঁয়াজটি সেটি কিন্তু দেখা যাচ্ছে যে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 55 টাকায়, কিন্তু আপনার শ্যামবাজারে কিন্তু সেখান থেকে আরও 5 টাকা বা 2-3 টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে। এবং এখানকার আড়তদাররা যেটি বলছে আসলে দাম 65 কিংবা 70 যাই হোক না কেন এখন তাদের কাছে কোনো ক্রেতাই নাই, তারা যে দাম করে তাদের সাথে দাম দর কষাকষি করে বিক্রি করবে সেই চাহিদাটুকুই আসলে এখন নাই। এবং এর মধ্যে দিয়ে আরও তারা যেটি বলছেন যে ভারতীয় পেঁয়াজটি হয়তোবা কালকের মধ্যেই বাজারে আসবে, তখন হয়তোবা এই পেঁয়াজের দাম আরও কম আসবে। এবং তারা যেটি দাবি করছেন যে এর মধ্যে অনেকেই বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনেছেন এবং তারা হয়তোবা আর ওই দামে বিক্রি করতে পারবে না, কারণ দেশি যেসব সরবরাহ এখন পর্যন্ত যে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে এবং ভারতীয় পেঁয়াজ আসার পরে মূলত বাজার আসলে আগের পর্যায়ে ফিরে যেতে পারে। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের আড়ত থেকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিল। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা ভারতীয় পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, ফলে সেগুলো ফেলে দিতে হচ্ছে। এদিকে ভারত সরকারের পরবর্তী অনুমতি না পাওয়ায় আবারও বন্ধ হয়েছে পেঁয়াজ আমদানি। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে 11টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। আমদানিকারকরা জানান, নির্ধারিত সময়ের প্রায় 5 দিন পর পেঁয়াজ আসায় গরমের কারণে বেশিরভাগই পচে নষ্ট হয়েছে। আর যেসব পেঁয়াজ কিছুটা ভালো রয়েছে সেগুলো 100 থেকে 300 টাকা বস্তা দরে বিক্রি করছেন আমদানিকারকরা। এদিকে আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে ভারতের ভেতরে এখনও আগের এলসি করা 2 শতাধিক পেঁয়াজের ট্রাক আটকা পড়েছে। বাকি যে 200 ট্রাক কিংবা 10,000 মেট্রিক টনের এলসি আছে সেই বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করলো এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত তারা কোনো কিছু জানায় নাই। 11 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে, তার অর্ধেক পচায়। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলি স্থলবন্দর দিয়ে আসা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়েছে এমনটাই বলছিলেন আমদানিকারকরা। তো এ নিয়ে আমদানিকারক বা ব্যবসায়ীরা কি বলছেন? হিলির আড়তে এর প্রভাব পড়েছে কিনা? জি, গত 6 দিন বন্ধ থাকার পর রবিবার হিলি স্থলবন্দর দিয়ে 11টা পেঁয়াজ আমদানি হয়েছে, যার পরিমাণ ছিল প্রায় 250 মেট্রিক টন। তো ব্যবসায়ীরা বলছেন তার অধিকাংশ আমদানি কিন্তু পেঁয়াজ কিন্তু পচা, যার যদি বলি যে শতাংশ হিসাবে 60 থেকে 70% কিন্তু পেঁয়াজ তারা পচা পেয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে যে প্রায় অনেক পেঁয়াজ তারা কিন্তু গোডাউনের বাইরে ফেলে দিয়েছেন। যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু সেই পেঁয়াজগুলো বিনামূল্যে কিন্তু তারা কিন্তু কুড়িয়ে নিয়ে গেছেন। আবার কিছু পেঁয়াজ রয়েছে যে বস্তা তারা 50 থেকে 100 টাকা বিক্রি করেছেন। তো আমদানিকারকরা কিন্তু একটা ব্যাপক কিন্তু এই ক্ষতির মধ্যে পড়েছেন। আমি একজন আমদানিকারকের সঙ্গে কথা বলছি, তিনি কালকে প্রায় 6 গাড়ি পেঁয়াজ আমদানি করেছেন। এই 6 গাড়ি পেঁয়াজের মধ্যে তার কিন্তু প্রায় 60 লক্ষ টাকা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও তাদের ভিতরে আরেকটা বড় একটা আশঙ্কা, ক্ষতির যে আশঙ্কা করছেন তারা, যে ভারত অভ্যন্তরে এখনো প্রায় তাদের 2 থেকে 250 কিন্তু পেঁয়াজের গাড়ি আটকা রয়েছে, আর সেগুলো কিন্তু বয়স হয়ে গেছে প্রায় 10 থেকে 15 দিন। এই 6 দিনের যে পেঁয়াজগুলো যে অবস্থায়, যে 10 থেকে 15 দিন যে পেঁয়াজগুলো পড়ে আছে এবং কখন ঢুকবে বা কখন সিদ্ধান্ত হবে এটা নিয়ে তারা কিন্তু একটা চিন্তার মধ্যে আছেন। কারণ ভারত অভ্যন্তরে এখনো কিন্তু 200 থেকে 250 পেঁয়াজের গাড়ি রয়েছে এবং এই সব পেঁয়াজ কখন রপ্তানি হবে সেটাও কিন্তু সুনির্দিষ্টভাবে তারা কিন্তু বলতে পারছেন না এবং ভারতীয় ব্যবসায়ীরাও কিন্তু তাদের জানাচ্ছেন না। আমরা দেখেছি গতকালকে যখন 11 গাড়ি পেঁয়াজ হিলি স্থলবন্দরে আমদানি হয়, হিলি স্থলবন্দর মূলত বিভিন্ন এলাকা থেকে কিন্তু ক্রেতাদের কিন্তু একটা সমাগম থাকে। কালকে কিন্তু সেই
সমাগমটা কিন্তু আমরা কম দেখেছি এবং পাইকার নেই বললেই চলে। ফলে বাধ্য হয়ে আমদানিকারকরা সে পেঁয়াজগুলো তারা গোডাউনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে তারা কিন্তু কোয়ালিটি হিসেবে তারা কিন্তু ভাগ করছেন। করার পর দেখা গেছে যে এক গাড়ি যে পেঁয়াজে আপনার প্রায় 20 থেকে 25 মেট্রিক টন থাকে, সেখানে তারা 5 থেকে 6 মেট্রিক টন কিন্তু তারা ভালো পেয়েছেন, বাকি পেঁয়াজটা কিন্তু তারা পচা। এখন যদি আমি আড়তের কথা বলি, যে আমি সকাল থেকে দেখেছি এইখানে যেটা একটু ভালো কোয়ালিটি পেঁয়াজ সেটা কিন্তু 30 থেকে 32 টাকা কেজি বিক্রি করছেন, আর যেটা কিন্তু একবারে খারাপ সেটা কিন্তু অনেক সময় ফিরিয়ে দিচ্ছেন এবং 50 থেকে 100 টাকায় বস্তায় তারা কিন্তু বিক্রি করছেন। তো তারা কিন্তু একটা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এমনিতে তারা একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাতে ভারতের যে পেঁয়াজগুলো আটকা রয়েছে সেগুলো যেন বাংলাদেশ সরকার ভারতীয় সরকারের সঙ্গে একটি আলোচনা করে যেন দ্রুত সময়ের মধ্যে এই পেঁয়াজগুলো তারা যেন আমদানি করতে পারেন, এই ব্যবস্থা করার জন্য তারা কিন্তু একটা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। রাজধানীর বিভিন্ন থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির 4 মামলার কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই নিয়ে বিএনপি চেয়ারপারসনের 11 মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল থাকলো। মামলাগুলো সচলছে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ইমান আলী সহ 3 সদস্যের বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের রুল শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই 4 মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার 3টি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের মামলা রয়েছে। 2014 সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেগম জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আদেশ দেন। গত সোমবার এই মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখিয়েছিল আদালত। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও ঘোষণা বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 23 আগস্ট মামলা করে দুদক। 14 সেপ্টেম্বর ওই মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনই প্রদীপের আইনজীবী জামিন আবেদন করলে 20 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে আদালত। রোববার নামঞ্জুর হয় প্রদীপের জামিন। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং এর স্পেসিফিক এলিগেশন আছে। জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে যে ওনারা আগে পেন্ডিং ছিল তার চিকিৎসার বিষয়ে মাননীয় আদালত এস পার জেল কোড চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেটা নির্দেশ দিয়েছেন। জামিন আবেদন নামঞ্জুর হলেও প্রদীপের সাথে দেখা করার অনুমতি চেয়েছে তার আইনজীবীরা। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজকে একটা দরখাস্ত দিয়েছি মাননীয় আদালতকে যে স্যার যদি পারেন এই আদেশটা এটা জেল কোড অনুযায়ী তার সাথে একটু মানে দেখা করার, আমাদের ডিফেন্স কেস তৈরি করার একটা যদি সুযোগ করে দেন, এবং এটাও পিপি সাহেব আমাদের সাথে একমত হয়েছেন, যদি এটা জেল কোড অনুযায়ী যদি বিধি থাকে তাহলে ওনার কোনো আপত্তি নাই। প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শীতে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে, সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যবসায়ী ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেই করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। করোনার সময় সবাই যাতে ব্যবসা চালাতে পারে সেজন্য প্রণোদনা সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে কোনো দুর্যোগে বিএবি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যবসা বান্ধব পরিস্থিতি বজায় রাখতে ব্যাংকগুলোর সমস্যা সমাধানে সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে যে কোনো সময়টা কিছু হলেই কোনো ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। করোনার ভয় কমে যাওয়ায় অনেকেই ভিড় করছেন সেবা নেওয়ার জন্য।
অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাম্প্রতিক চিত্র এটি। রোগীর এমন চাপ সকাল থেকেই। করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে কমে গিয়েছিল রোগী, তবে এখন আর সেই অবস্থা নেই। ভিড় লেগেই থাকছে সব জায়গায়। এরই মধ্যে সেবা পাওয়ার অপেক্ষায় রোগীরা। ভালো জায়গায় যাওয়ার তো নাই, কারণ এখানে অনেক রোগী, এত রোগীর মধ্যে তো আর জায়গা পাওয়া যাবে না। নিছিলাম হার্ট ফাউন্ডেশন, ও জায়গা সিট খালি নাই দেখে এই জায়গা আনছি। 414 শয্যার হাসপাতালটিতে বর্তমানে নন কোভিড রোগীদের জন্য বরাদ্দ 358টি শয্যা। তবে এর বিপরীতে রোগী ভর্তি আছেন 720 জন। সব ধরনের সেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বের মতোই এখন আসতেছে পেশেন্ট। আপনি যদি ওপিডিতে যান দেখবেন যে লম্বা লাইন, আপনি ধাক্কায় ঢুকতে পারবেন না। এখন তো 3টা ল্যাব চলতেছে। 3টা ল্যাব চললে প্রায় 25 থেকে 30টা এনজিওগ্রাম হয়, প্রায় 5 থেকে 10টা এনজিওপ্লাস্টি হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাও একই। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে। শয্যা না পেয়ে অনেকে জায়গা নিয়েছেন মেঝে বারান্দায়। আমাদের আবার আগের মতোই বহির্বিভাগে 2-2.5 হাজার রুগী আসছে এবং অন্তঃবিভাগে প্রায় 2.5 গুণ বেশি আমাদের রুগী এখন ভর্তি। নিশ্চয়ই আমাদের হাসপাতালে দেখেছেন বারান্দা সহ প্রত্যেকটি জায়গায় এত রুগী বেশি, আমরা সামাল দিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। মানুষের মধ্যে করোনার ভীতি কিছুটা কমায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তবে এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে অপ্রয়োজনে রোগীর স্বজনদের ভিড় না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের করোনা টিকা করোনাভ্যাকের 3য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। সেটি হাতে আসার সঙ্গে সঙ্গে 6 হাসপাতালে শুরু হবে ট্রায়াল। মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ, তদারকের কাজও এরই মধ্যে শেষ হয়েছে। স্বেচ্ছায় এগিয়ে আসা 4200 চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এই ট্রায়ালে। এছাড়া যে দেশই আগে ভ্যাকসিন উদ্ভাবন করুক না কেন, তা দ্রুত দেশে আনতে বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এরই মধ্যে 2য় ধাপের পরীক্ষায় সফল এই টিকা। সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশেও চলবে এর 3য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকার 6টি হাসপাতালে হবে করোনাভ্যাকের ট্রায়াল। হাসপাতালগুলোর মধ্যে আছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট 1 ও ইউনিট 2, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী, কুর্মিটোলা হলি ফ্যামিলি ও মহানগর হাসপাতাল। আইসিডিডিআরবি থেকে একটা অনুরোধপত্র এসছে এবং তার সাথে তাদের একটা টিম আমাদের সাথে এসে যোগাযোগ করেছে। আমাদের এখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এসে এখানে যারা কাজ করবে তাদের এখানে রুম, ম্যান পাওয়ার এবং কিছু লজিস্টিক লাগলে সেই সাপোর্ট দেওয়া হবে। স্বেচ্ছায় এগিয়ে আসা 4200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এ ট্রায়ালে। তবে 2100 জনের শরীরে করোনা টিকা, আর বাকি 2100 জনকে দেয়া হবে টিকা সদৃশ ক্ষতিকারক নয় এমন ওষুধ। এই 2 দলের মধ্যে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে টিকার কার্যকারিতা দেখবেন বিজ্ঞানীরা। এ সময় কেউ অসুস্থ হলে প্রতিকারের ব্যবস্থাও রয়েছে প্রকল্পে। এ কাজে স্বেচ্ছাসেবীদের চিকিৎসা ও প্রণোদনা নিশ্চিতের উপরে জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যারা ভলান্টিয়ার, তারা তাদের কোনো কমপ্লিকেশন হলে কিংবা তারা কোনো আর্থিক সুযোগ পাবে কিনা এই ভলান্টিয়ার হওয়ার জন্য, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা এই কোম্পানি যারা এখানে কাজ করছে তাদের নেতৃত্বে হচ্ছে, তাদের এটা ক্লিয়ার করা উচিত। এবং আইসিডিডিআরবি যে প্রতিষ্ঠান, তারাও এই কোম্পানির সাথে আলাপ করে এটা সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এইটাও সর্বসাধারণের কাছে উন্মুক্ত হওয়া উচিত। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যে দেশেই করোনার ভ্যাকসিন উদ্ভাবন হোক, দ্রুততার সঙ্গে তার দেশে আনতে অর্থ বরাদ্দ রেখেছে সরকার। আমরা অর্থ বরাদ্দ করে রেখেছি যে ভ্যাকসিন যখনই আবিষ্কার হবে আমাদেরকে হয়তো বা ফ্রি দিতে চাইবে না, কোথাও কোথাও পাবো, এটা সময় লাগবে। তাৎক্ষণিকভাবে যাতে যথাযথ মূল্য দিয়ে কিনে নিয়ে আসতে পারি বাংলাদেশে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এছাড়া করোনাভ্যাকের ট্রায়ালের জন্য মাঠ পর্যায়ে 250 গবেষকের প্রশিক্ষণ এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহের কাজও শেষ হয়েছে এরই মধ্যে।
বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসেও অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। নীতিমালা সংশোধন আর চিঠি চালাচালিতে কেটে গেছে লম্বা সময়। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে চূড়ান্ত অনুমোদনে মিলবে এ সপ্তাহেই। অ্যান্টিজেন পরীক্ষা পদ্ধতিতে মাত্র 15 মিনিটে করোনা শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন না দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে এই পরীক্ষা। ভারতেও শুরু হয়েছে 26 জুলাই থেকে। সেখানে প্রতিদিন 11 লাখেরও বেশি করোনা পরীক্ষা হলেও বাংলাদেশে তা মাত্র 10 থেকে 12 হাজার। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি জানতে প্রয়োজনীয় পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা বাড়াতে অ্যান্টিজেন টেস্ট শুরু করা জরুরি। এই পদ্ধতিতে পিসিআরের তুলনায় কম সময়ে ও অল্প খরচে বেশি পরীক্ষা সম্ভব। অ্যান্টিজেন টেস্ট এতই সুবিধার যে এটা মানে এমনকি পয়েন্ট অফ কেয়ারও করা যায়, যে কোনো মানুষও করতে পারে, কিন্তু করতে গেলেও সোয়াবটা নিতে হয়, ব্লাড থেকে করা যায় না। বিশেষজ্ঞ মতামত আর প্রশাসনিক যে পদক্ষেপ, তার মধ্যে খুব একটা সমন্বয় অনেক সময় আমরা খুঁজে পাচ্ছি না। বিশেষজ্ঞরা একটা কথা বললেন, সেটা যদি বাস্তবায়িত হতে মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস লাগে, অথচ আমরা সময় হারাচ্ছি। গত 3 জুন করোনা শনাক্তে আরটিপিসিআর পদ্ধতির পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষার সুপারিশ করে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। এরপর একাধিকবার তাগিদ দিলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি। নীতিমালার একটা খসড়া তৈরি হয়েছে গতকাল, এবং আমি মনে করি যে আপনার 2-1 দিনের মধ্যে এটা সম্পূর্ণ করে আগামী রবিবারেই হয়তো মন্ত্রণালয়ে এটা পৌঁছে দেওয়া সম্ভব হবে, এবং তখন হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা উদ্যোগ গ্রহণ করবেন। অ্যান্টিজেন পরীক্ষার নীতিমালার খসড়া চূড়ান্ত। 31 আগস্ট বেশ কিছু পর্যালোচনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নীতিমালা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অপেক্ষা অনুমোদনের। প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করেছি, আরো কিছু যাচাই বাছাই করা হচ্ছে। যে কোনো মুহূর্তেই আমরা অ্যান্টিজেন টেস্টটা শুরু করে দিতে পারি। যে সকল জায়গায় পিসিআর ল্যাব নাই, আমরা সেখানে প্রিফারেন্স দিব আগে। তাছাড়া যে সকল এলাকায় কোভিড পেশেন্ট আমরা বেশি পাচ্ছি, সেখানে আমরা এই অ্যান্টিজেন টেস্টটা করাবো। শুধু অ্যান্টিজেন নয়, করোনার সংক্রমণ হার জানতে অ্যান্টিবডি পরীক্ষারও সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ হয়নি। 5 অক্টোবর সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ অসুস্থ থাকায় সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। 27 অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেবেন মামলার 60 জন সাক্ষী। এর আগে 15 সেপ্টেম্বর 25 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান অভিযোগ গঠন করেন। 25 আসামির মধ্যে কারাগারে আছেন 22 জন, পলাতক আছেন 3 আসামি। 13 নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান 25 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। 2019 সালের 6 অক্টোবর রাতে নির্যাতনের কারণে বুয়েটের হলে মারা যান ছাত্র আবরার। এই ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা। ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার রায়ের সার্টিফাইড কপি জালিয়াতি করে জামিন আবেদন করায় 1 আসামি ও 2 কারারক্ষী ও 1 তদবিরকারকের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলকে এ নির্দেশ দেয়। জামিন আবেদনে বলা হয়, আসামি কবির বিশ্বাসের সাজা হয়েছে 7 বছর, অথচ এই মামলার সাজা যাবজ্জীবন। এতে আদালতের সন্দেহ হয়। শুনানি শেষে 2 আসামি কবির বিশ্বাস ও কারারক্ষী বিশ্বজিৎ ও খায়রুল এবং তদবিরকারক চান্দালির বিরুদ্ধে জালিয়াতির মামলার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে আরও কেউ জালিয়াতিতে সম্পৃক্ত থাকলে খুঁজে বের করতে। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে। ট্রাম্পকে পাঠানো চিঠিতে বিষাক্ত পদার্থ রাইসিনের অস্তিত্ব হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই জব্দ। রাতে শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লা লিগা মিশন। সেরিয়ায় মৌসুম শুরু করবে ইউভেন্টাস। পাঁচ মাস পর আবারও তৃণমূল পুনর্গঠনে নামছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে 8টি সাংগঠনিক টিম। প্রতিটি নেতৃত্বে থাকবেন একজন প্রেসিডিয়াম সদস্য ও কমপক্ষে 4 জন কেন্দ্রীয় নেতা।
জেলা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত দলীয় বিরোধ মীমাংসা এবং কমিটি ঢেলে সাজাতে কাজ করবেন তারা। এই প্রক্রিয়ায় ত্যাগীদের মূল্যায়ন ও সুবিধাভোগীদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন নীতি নির্ধারকেরা। ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের আগে মাত্র ২৯ জেলার সম্মেলন করে দেয়া হয়েছিল নতুন কমিটি। কাউন্সিলের পর ৩ মাসের সম্মেলন হয়েছে ২ জেলায়। ৭৮ সাংগঠনিক জেলার ৪৭টিরই কমিটির মেয়াদ শেষ। এসব জেলায় সবশেষ কাউন্সিল হয়েছিল ২০১২ সাল থেকে ২০১৬ সালের মধ্যে। তখন দলের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। জেলার মতো উপজেলায়ও চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। দলের দপ্তরের তথ্য, চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৯২ উপজেলার মধ্যে ১৫১টি সম্মেলন হয়েছে, বাকি ৩৪১টি। মার্চের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে কেন্দ্রের নির্দেশনা থাকলেও করোনার কারণে তা করা যায়নি। বুধবার সভাপতিমণ্ডলীর বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে দলকে গতিশীল করতে নানা নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নীতি নির্ধারকরা বলছেন, স্থবিরতা কাটাতে সারা দেশে দল পুনর্গঠনের কাজে হাত দেওয়া হয়েছে। যেহেতু ৫-৬ মাস আমাদের সাংগঠনিক অর্গানাইজেশনাল কর্মকাণ্ড কিছুটা স্থবির ছিল, এখন যেটা কর্মকাণ্ড শুরু হবে এর মাধ্যমে সেটা চাঙ্গা হবে এবং এইখানে যদি কোনো অপশক্তি বা কেউ ঢুকে থাকে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা বাদ দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। এজন্য গঠন করা হচ্ছে ৮টি টিম। প্রতিটির নেতৃত্বে থাকছেন একজন প্রেসিডিয়াম সদস্য, সঙ্গে থাকবেন অন্তত ৪ জন কেন্দ্রীয় নেতা। সারা দেশ সফর করে সংগঠন শক্তিশালী করবেন তারা। জেলা উপজেলাতে সাংগঠনিক অবস্থা কেমন আছে এবং সেটির সমৃদ্ধি কী করে করা যায় সেই ব্যাপারে দেখভাল করা, এই লক্ষ্যেই ৮টি বিভাগে ৮টি টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সম্মেলন হওয়া ৩১টি জেলার পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে ২২ সেপ্টেম্বরের মধ্যে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রসহ তৃণমূল আওয়ামী লীগের কমিটির মেয়াদ ৩ বছর। জাতীয় কাউন্সিলের আগে এসব জেলাসহ অন্যান্য ইউনিটের কাউন্সিল করার বিধান রয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে শাহরিয়ার স্টিল মিলে গলিত লোহায় ৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান, দগ্ধ ৫ জনের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনের মধ্যে ইয়ার হোসেন ৪০%, আল আমিনের ২৮% এবং জসিমউদ্দিনের শরীরের ২০% দগ্ধ হয়েছে। এর মধ্যে ২ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। স্বজনরা জানান, শনিবার রাতে লোহা গলানোর কাজ করছিলেন ৯ শ্রমিক। এ সময় গলিত লোহায় দগ্ধ হন ৫ জন। শনিবার মধ্যরাতে তাদেরকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইল সহ সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব ৪-এর কর্মকর্তা জমির উদ্দিন আহমেদ। আটককৃতরা হলেন আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা ও সুজন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে র্যাব বলছে, চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। সিন্ডিকেটের এই সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়ায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব ৪-এর একটি দল সেখানে অভিযান চালায়। আটক ৪ জনের কাছ থেকে চুরি ও ছিনতাই করা ৩৩টি স্মার্টফোন ও ৩৫টি ফিচার ফোন সহ মোট ৬৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। ময়মনসিংহে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের ইমাম আজিমউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮:৩০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় ঘটনা ঘটে। পাগলা থানার ওসি শাহিনুজ্জামান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের ৫ থেকে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। এশার নামাজের ইমামতি করে বাড়ি ফেরার পথে সাধুয়া নিগুয়ারি খালের পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ দেখে থানায় খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। নিহত আজিমউদ্দিন ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি উপজেলার বেলদিয়া গ্রামে। মানিকগঞ্জ পৌর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজে ধীরগতিতে দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। যেখানে সেখানে ময়লা আবর্জনা জমে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে চুয়াডাঙ্গায় বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর হওয়ায় বাড়ছে পরিবেশ দূষণ।
বছরখানেক আগে মানিকগঞ্জ পুলিশ লাইন্স থেকে বাসস্ট্যান্ড হয়ে বেউথা পর্যন্ত অংশে শুরু হয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কিন্তু করোনা বন্যাসহ নানা কারণে তা বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কনস্ট্রাকশন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ড্রেনে জমেছে ময়লা আবর্জনা, দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। সাধারণ জনগণের দিক দিয়ে চলতে যে ভ্যাকুম ট্রাক আছে, সেই ভ্যাকুম ট্রাক দিয়ে আমরা সেই পানিগুলি নিষ্কাশন করি। তবে এবছরই কাজ শেষ হবে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগ। বাসস্ট্যান্ড আমরা কাজ করছি, ওয়ারলেস গেট কাজ করছি, ওই জায়গায় যে জেলখানার পানির লাইনটা, এটা হয়তো এই এক সপ্তাহের মধ্যে সরাই নিবে, একটু সাইড করে দিলে আমরা ওইটার কাজ দ্রুত করে ফেলবো আর কি। এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ময়লার সবচেয়ে বড় ভাগাড়টি ভেঙে গেছে, ফলে সড়কের পাশ ও নদী তীর সহ অন্তত 20টি স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আমাদের মেন রাস্তার পাশে আবর্জনা ফেলছে পৌরসভার গাড়ি আইসে, এতে আমাদের দুর্গন্ধ এত রকম দুর্গন্ধ আসছে, এতে আমাদের এটা অনেক ক্ষতি হবে। খুবই বেহাল অবস্থা। এটা এখানে না করে যদি এটা ভালো কোথাও অন্য কোথাও এটা ট্রান্সফার করা যায়, আমার মনে হয় এটাই সবচাইতে ভালো হয়। আমরা প্রজেক্ট তৈরি করে ঢাকাতে পাঠিয়েছি, অতি তাড়াতাড়ি আমাদের এইটা টেন্ডার হবে, টেন্ডার হলে পরেই ওখানে উন্নয়নের কাজ শুরু হবে। পৌরসভার প্যানেল মেয়র জানান, প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ করা হয়েছে জমি, অনুমোদন পেলেই শুরু হবে কাজ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউরোপের নানা দেশে দ্বিতীয় দফা করোনার বিস্তার রুখতে আরোপ করা হয়েছে নানা কড়াকড়ি, পাশাপাশি বাড়ছে লকডাউনের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষের প্রতিবাদের মাত্রাও। এরই মধ্যে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও 5,000 মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ভাইরাসে মোট প্রাণহানি 9,61,000-এরও বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,09,00,000। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। একদিনে শনাক্ত হয়েছে 42,000, মারা গেছে 657 জন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হিসাবে 2021 সালের 1 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারাবে 3,78,000 মানুষ। এদিকে 21শে অক্টোবর পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে শনিবার মারা গেছে 708 জন, আক্রান্ত 30,000। আক্রান্ত হয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়ামাত্তেই। ভেনেজুয়েলায় খুলেছে স্কুল ও কলেজ। এদিকে লন্ডনে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে 32 জন গ্রেফতার হয়। যুক্তরাজ্যে 28শে সেপ্টেম্বর থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ঘর থেকে বের হলে গুনতে হবে 10,000 পাউন্ড জরিমানা। ফ্রান্সে আবারও রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে 13,000 নতুন রোগী মিলেছে। করোনা আক্রান্ত হয়েছে দেশটির অর্থমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়ায় রেস্তোরাঁ ও বার বন্ধের নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস। গত 24 ঘন্টায় 40 দিনের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। শনিবার 82 জন নতুন রোগী মিলেছে দেশটিতে। করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসায় রোববার থেকে ফুটবল ম্যাচ শুরু হচ্ছে ইতালিতে। তবে দর্শক সারিতে 1,000-এর বেশি মানুষ থাকতে পারবে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। দ্বিতীয় দফা সংক্রমণ শুরুতেই কড়াকড়ি আরোপের ফলাফল মিলছে অস্ট্রেলিয়ায়। 3 মাসের মধ্যে সর্বনিম্ন 14 জন রোগী শনাক্ত হয়েছে শনিবার। এদিকে শীঘ্রই করোনা ভাইরাস যাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারী সামাল দিতে সব দেশকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে যথারীতি ভারতে। শনিবার দেশটিতে মারা গেছেন 1,149 জন, নতুন শনাক্ত 92,000 মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 54 লাখ। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি 86,700-এর বেশি। করোনায় বিস্তার নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7 রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সংসদ অধিবেশন শুরুর পর 3 সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় আবারও অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাসের জিনোমিক প্রম শনাক্ত টেস্ট কিট এনেছে টাটা। এই কিটের নাম দেওয়া হয়েছে ফেলুদা।
টাটা বলছে অনেক কম সময় এবং খরচে RT-PCR টেস্টের মতোই নির্ভুলভাবে পরীক্ষার ফল মিলবে ফেলুদায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো চিঠিতে পাওয়া গেল রাইসিন নামের বিষাক্ত পদার্থের অস্তিত্ব। একথা জানিয়ে হোয়াইট হাউস বলছে পৌঁছানোর আগেই চিঠিটি জব্দ করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের উদ্দেশ্যে আসা একটি চিঠির খাম নিরাপত্তারক্ষীদের স্ক্রিনিংয়ের পর নজরে আসে। সেই খাম পরীক্ষা করে রাইসিন বিষের অস্তিত্ব পাওয়ায় নিরাপত্তারক্ষীরা চিঠিটি আটকে দেয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC বলছে রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোঁটা লবণ দানার সমপরিমাণ রাইসিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 36 থেকে 72 ঘন্টার মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই চিঠির প্রেরকের খোঁজে এখন তদন্ত শুরু করেছে FBI এবং প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। অবশেষে অ্যাডহক কমিটির অনুমোদন পেল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসানকে সভাপতি করে ঘোষণা করা হয় কমিটি। প্রজ্ঞাপন জারি করা হবে আজ। সভাপতি মহাসচিবের দ্বন্দ্ব নিয়ে অনেকদিন টালমাটাল শুটিং অঙ্গন, যার খেসারত দিতে হয়েছে খেলোয়াড়দের। রাজস্ব ফাঁকির অভিযোগে শুটাররা পাশে পায়নি ফেডারেশনকে। নিষেধাজ্ঞা এসেছে খেলোয়াড়দের রাইফেল ব্যবহারে, যার কারণে অলিম্পিকের ক্যাম্প শুরুর পরও রাইফেল ব্যবহারে অনীহা ছিল খেলোয়াড়দের। প্রজ্ঞাপন জারির পর আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে শুটিং ফেডারেশন। রাতে শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লা লিগা মিশন। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। খেলা শুরু রাত 1টায়। অন্যদিকে সেরিয়ায় নতুন মৌসুম শুরু করবে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ইউভরা আতিথ্য দেবে সাম্পদোরিয়াকে। ম্যাচ শুরু রাত 1:15। শ্রেষ্ঠত্ব দিয়ে লা লিগার গত মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। সেই সুখস্মৃতি নিয়েই এবারের মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ জিনেদিন জিদান। গুঞ্জন সত্যি করে গ্যারেথ বেল পাড়ি জমিয়েছেন টটেনহ্যামে। জিদানের সঙ্গে সম্পর্ক খারাপের জেরেই তাকে ধারে পাঠিয়েছে রিয়াল, এমন কথা অবশ্য অস্বীকার করেছেন জিজু। কেনাবেচার এই মৌসুমে এক প্রকার চুপ ছিল রিয়াল মাদ্রিদ। তার উপর প্রথম ম্যাচে আছে ইনজুরির ধাক্কা। আসেনসিও, হ্যাজার্ড আর ইসকোকে পাওয়া যাচ্ছে না। রিয়াল সোসিয়েদাদের সাথে সবশেষ 5 দেখায় 2 জয় আর 3 হার রিয়াল মাদ্রিদের। পরিসংখ্যান তাই নির্ভর থাকতে দিচ্ছে না জিদানকে, যদিও নিজ দলের প্রতি পূর্ণ আস্থা রাখছেন কোচ। ছেলেরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, অনেক সময় পেয়েছি এবং সেটিকে কাজেও লাগিয়েছি। ভালো একটা শুরু এনে দিতে মুখিয়ে আছে সবাই। খুব বড় কোনো পরিবর্তন আসেনি দলে। আগের মৌসুমের মতো এই মৌসুমেও জয় দিয়ে কাটাতে চাই। এদিকে সেরিয়াতেও শুরু হচ্ছে ইউভেন্টাসের নতুন মৌসুম। সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে তুরিনের ওল্ড লেটি। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোচ আন্দ্রে পির্লোর অধ্যায়। প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না তিনি। ইনজুরির কারণে ম্যাথিস ডিলিট, অ্যালেক্সান্দ্রো আর পাওলো দিবালার মতো তারকারা থাকছেন স্কোয়াডের বাইরে। তবে পির্লো রোনালদো কম্বিনেশন কতটা ক্লিক করে সেদিকে তাকিয়ে সবাই। ছেলেদেরকে নিয়ে আমি আত্মবিশ্বাসী, জানি অনেক শক্তিশালী একটা দলকে নিয়ে কাজ করছি। তারা চ্যাম্পিয়ন, যে কোনো পরিস্থিতিতে ভালো করতে জানে। তারাও জয় ছাড়া কিছু জানে না, আমিও না। সাম্পদোরিয়ার বিপক্ষে ইউভেন্টাসের রেকর্ড স্বস্তির। সেরিয়ায় সবশেষ 5 দেখায় 4 জয় নির্ভর রাখছেন নতুন কোচ আন্দ্রে পির্লোকে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চেলসি লিভারপুল বিগ ম্যাচ। রাত 9:30টায় সেই ম্যাচের আগে বিকেল 5টায় মুখোমুখি হবে সাউদাম্পটন আর টটেনহ্যাম। বেলের স্পার্স ডেরায় ফেরায় এবার দলবদলের বড় খবর। তবে সাউদাম্পটনের বিপক্ষে পাওয়া যাবে না এই ওয়েলশ তারকাকে। চোট সমস্যা না থাকায় দল নিয়ে স্বস্তিতে কোচ হোসে মরিনিও। এদিকে আগের ম্যাচ হারের কষ্ট ভুলে এবার জয় চায় সাউদাম্পটন। যদিও সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে 3-2 এগিয়ে থাকছে মরিনিওর দল। আরেক ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে চেলসি। ব্রাইটনের বিপক্ষে জয় উজ্জীবিত রাখছে দ্য ব্লুজকে। যদিও এই ম্যাচে নতুন শাইনিং পুলিসিস সহ বাকিদেরকে পাচ্ছেন না কোচ ল্যাম্পার্ড, থাকছেন না থিয়েগো সিলভাও। নতুন খেলোয়াড় এসেছে লিভারপুলেও। পর্তুগিজ স্ট্রাইকার দিয়েগো জোতাকে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আছেন থিয়েগো আলকান্তারাও। যদিও এই ম্যাচেই হচ্ছে না অভিষেক। ক্লপের দলকে এগিয়ে রাখছে পরিসংখ্যান, তবে জিততে মরিয়া থাকবেন ল্যাম্পার্ডও। ইংলিশ প্রিমিয়ার লিগে হার দিয়ে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা। সবাইকে অবাক করে নিজের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে তাদের হার 3-1 গোলে। মাত্র 7 মিনিটের মাথায় গোল করে ক্রিস্টাল প্যালেস। বিরতি থেকে ফিরে জাহার গোলে। এদিকে জয়ের ধারায় রয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে হারিয়েছে 2-1 গোলে। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই লাকাজেতের গোলে 1-0 লিড পায় আতেরতার দল। বিরতি থেকে ফিরে সমতায় ফেরান আন্তোনিও। ড্র দিয়েই শেষ হতে পারত ম্যাচ, তবে লাকাজেতের বদলি নামা এনকেতিয়ার শেষ দিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। টাইগারদের শ্রীলঙ্কা সফর এখনও ঝুলে আছে। এমন সময় আরেকটি দুঃসংবাদ, বাবার মৃত্যুতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হতে আসছেন না ক্রেইগ ম্যাকমিলান, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। টাইগার ব্যাটিংকে কম সময়ে বদলে দেওয়ার পর আকস্মিক বিদায় বলেছিলেন নেইল ম্যাকেঞ্জি। দ্রুত উত্তরসূরি খুঁজে বিসিবিও শূন্যতা পূরণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে শুরুর আগেই শেষ হলো ক্রেইগ ম্যাকমিলান অধ্যায়। কিছুদিন আগে বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি, সে কারণে আপাতত ব্যস্ত সূচির চাপ নিতে চান না ব্ল্যাক ক্যাপস ব্যাটিং বিশেষজ্ঞ। তার অনুপস্থিতিতে কম সময়ে নতুন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে। বর্তমান পরিস্থিতিতে ওনার মানসিকভাবে উনি প্রস্তুত না, সেই জন্য আপাতত এই সিরিজে আসা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। ইটস টু আর্লি, আমাদের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সিদ্ধান্ত নেয়। তবে অবশ্যই আমাদের তো একজন অল্টারনেট দেখতে হবে, তো আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ন্যাশনাল টিমের জন্য একজন ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচ নেওয়া। এদিকে 7 দিন নাকি 14 কোয়ারেন্টাইন ইস্যুতে আলোচনা আর নেই দুই বোর্ডের টেবিলে। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় আর টাস্ক ফোর্সের বৈঠকে যখন নির্ভর করছে অনেক কিছু, তখন নিজস্ব কর্মপন্থায় এগিয়ে যাচ্ছে দুই বোর্ড। ভেন্যু আর অনুশীলন ইস্যুতে সম্মত প্রায় দুই পক্ষ। লঙ্কা সফরের যত অনিশ্চয়তা এখন কোয়ারেন্টাইন ইস্যুতে। আমরা যতটুকু জেনেছি বা আমাদের শ্রীলঙ্কা বোর্ড যতটুকু জানিয়েছে যে আমাদের বিষয়গুলো তারা তাদের সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের সাথে বসেছে অ্যান্ড দে আর এ গুড মিটিং। আমরা আশা করছি যে তাদের কাছ থেকে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো একটা রিভাইজড হেলথ গাইডলাইন বা প্রোটোকল হয়তো আমরা পাবো। ম্যাকমিলান না আসলেও স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়ে কোনো সংশয় নেই, 2-1 দিনের মধ্যে হয়তো দেশে ফিরবেন মিরাজ তাইজুলদের বোলিং গুরু। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। শিরোপা জয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। টপ অর্ডারে আছেন আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, শিখর ধাওয়ান। মিডল অর্ডারে আস্থা যোগাবেন সিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার ও মার্কাস স্টয়নিস। বোলিংয়ে ত্রাস ছড়াবেন কাগিজো রাবাদা এবং মোহিত শর্মা। বিপরীতে পূর্ণ শক্তি নিয়ে পাঞ্জাবও আছে প্রথম জয়ের খোঁজে। লোকেশ রাহুল আছেন স্পটলাইটে, সঙ্গে আছেন ক্রিস গেইল আর গ্লেন ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটার। মোহাম্মদ শামি আর শেলডন কটরেলের গতি নিশ্চয় প্রতিপক্ষের ভয়ের কারণ হবে। ইউরোপিয়ান গণমাধ্যমের শিরোনামে 3 বিগ ট্রান্সফার। দলবদল করেছেন থিয়েগো আলকান্তারা, গ্যারেথ বেল ও গঞ্জালো হিগুয়েন। মিডফিল্ডে শক্তি বাড়াতে বায়ার্ন মিউনিখ থেকে আলকান্তারাকে দলে টেনেছে লিভারপুল। রিয়ালে ব্রাত্য হয়ে পড়া গ্যারেথ বেলের অন্তর্ভুক্তিতে টটেনহ্যামের ঐতিহ্য ফিরবে বিশ্বাস ইপিএল সংশ্লিষ্টদের। আর 13 বছর পর ইউরোপে আলো ছড়ানোর পর মেজর সকার লিগে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হিগুয়েন। আলকান্তারাকে নেয়ার আশা পূরণ হয়েছে লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকাকে পুরো সামারে পাবে অল রেডস। 25 মিলিয়ন পাউন্ডে স্প্যানিয়ার্ডের সাথে 4 বছরের চুক্তি করেছে ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি অনেকদিন। লিভারপুলে আসতে পেরে আমি খুশি। এখন যত দ্রুত সম্ভব এই দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। অবশেষে রিয়াল সাইড বেঞ্চে ক্লান্তি কাটছে বেলের। 1 বছরের জন্য ধারে পুরনো ডেরা টটেনহ্যামে ফিরছেন ওয়েলসম্যান। বেলকে নিয়ে ক্ষান্ত হয়নি স্পার্স। রক্ষণের শক্তি বাড়াতে রেগুইলনকেও এনেছেন মরিনিও। বেল আগেও নিজেকে টটেনহ্যামে প্রমাণ করেছে। বাকি সব দলের জন্য চ্যালেঞ্জ বাড়লেও ওর ফেরা প্রিমিয়ার লিগের দর্শক আগ্রহ বাড়াবে। বেল অসাধারণ ফুটবলার। ওর মতো প্রতিভাবান দলে থাকলে চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে সহজ হবে টটেনহ্যামের। 13 বছর ইউরোপে কাটিয়েছেন। রিয়াল, নাপোলি, ইউভেন্টাসে আলো ছড়িয়েছেন। সেরিয়া ছেড়ে হিগুয়েনের নতুন গন্তব্য মেজর লিগ সকার। যোগ দেবেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে। ইউরোপিয়ান লিগে দুর্দান্ত সময় কাটিয়েছি। দলের সাফল্যে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। মেজর লিগ সকারেও ছন্দ ধরে রাখতে চাই। অক্টোবরের 5 তারিখ শেষ হচ্ছে ট্রান্সফার উইন্ডো।
শেষ চমক দিতে প্রস্তুত ইউরোপিয়ান ক্লাবগুলো। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরো বিস্তারিত জানতে।